ঢাকা বোর্ড 2023 উদ্দীপকে দেয়া আছে। দেখো, একটি ফার্মের দ্রব্য বিক্রয়ের পরিমাণ এবং দ্রব্যের দাম নিম্নরূপ। এখানে দ্রব্যের পরিমাণ দেয়া আছে কিউ এবং দ্রব্যের একক প্রতি দাম পি দেয়া আছে। এক নাম্বার ক নাম্বার উৎপাদন কি? খ নাম্বার কারিগরি জ্ঞান পরিবর্তন হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির উপর কি প্রভাব পড়ে ব্যাখ্যা করো। গ নাম্বার উদ্দীপকের আলোকে মোট আয় রেখা অঙ্কন করো। ঘ নাম্বার উদ্দীপকের আলোকে গড় আয় ও প্রান্তিক আয় রেখা অঙ্কন করো এবং বাজারের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো। তাহলে শুরুতেই আমরা ক নাম্বার শুরু করব যে উৎপাদন কি। উৎপাদন হলো অর্থনীতিতে উৎপাদন বলতে নতুন উপযোগ তৈরি করাকেই বোঝায়। এতটুকু দিলেই হবে। তারপরে এখানে দেখো আমি দিয়ে দিয়েছি যে একটি নির্দিষ্ট কারিগরি জ্ঞানের ভিত্তিতে উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টির প্রক্রিয়া হলো উৎপাদন। তোমরা যদি এইটুক থেকে দাও তবুও হবে যে উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি প্রক্রিয়ায় উৎপাদন। তারপর আসি খ নাম্বার দিয়ে আছে কারিগরি জ্ঞান পরিবর্তন হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির উপর কি প্রভাব পড়ে ব্যাখ্যা করো। দেখো, এখানে মূল কথাটা আগে বলে দেই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল কথা হলো যে অন্যান্য অবস্থায় স্থির থাকবে, অর্থাৎ কারিগরি জ্ঞান বা প্রযুক্তিটা স্থির থেকে যদি উৎপাদন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনটা যদি উৎপাদন বাড়ার সাথে সাথে কমতে থাকে তাহলে সেটাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বলে। কিন্তু কারিগরি জ্ঞান যদি বাড়ে তাহলে প্রান্তিক উৎপাদনটা ক্রমহ্রাসমান না হয়ে বেড়ে যায়, প্রান্তিক উৎপাদনটা বাড়তে থাকে উৎপাদন বাড়ার সাথে সাথে। এজন্য এটাকে আমরা বলবো যে কারিগরি জ্ঞান পরিবর্তন হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির পরিবর্তে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর, অর্থাৎ ক্রমবর্ধমান হলে প্রান্তিক উৎপাদন বাড়ে। তাহলে আসা যাক, আমরা শুরুতেই এটার অ্যান্সারের শুরুতেই আমরা ফর্মালি লিখব যে কারিগরি জ্ঞান পরিবর্তন হলে উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির পরিবর্তে উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়তে পারে। এটা দেওয়ার পর আমরা এখানে দিব বাড়তে পারে, এখানে দিব যে এইটুক দেখো, এই যে ক্রমহ্রাসমান উৎপাদন বিধির অন্যতম অনুমিত শর্ত হলো কারিগরি জ্ঞান স্থির থাকবে, কিন্তু কারিগরি জ্ঞান পরিবর্তন করা হলে উৎপাদন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে উৎপাদনের হার পূর্বের তুলনায় অধিক হারে বাড়ে, যার ফলে উৎপাদনের পরিমাণ ক্রমহ্রাসমান না হয়ে ক্রমবর্ধমান হয়ে পড়ে। এইটুক শুরুতেই এই লাইনটা দিব, তারপর আমরা এইটুক দিলেই 2 নাম্বার হয়ে যাবে। 2 নাম্বারের জন্য 3-4 লাইন যথেষ্ট। তারপর এখানে কি চেয়েছে গ নম্বর, দেখো গ নম্বর দেয়া আছে, চেয়েছে যে উদ্দীপকের আলোকে মোট আয় রেখা অঙ্কন করো। উদ্দীপকের আলোকে মোট আয় রেখা অঙ্কন করতে হবে। তাহলে মোট আয় রেখা অঙ্কন করার জন্য আমাদের এখানে দেখো উৎপাদনের বিক্রয়ের পরিমাণ দেয়া আছে আর একটা হলো দাম দেয়া আছে, বিক্রয়ের পরিমাণ আর দাম। তাহলে আমরা টোটাল যে আয় সেইটা নির্ণয় করব, মোট আয়টা নির্ণয় করব। তাহলে আসা যাক, মোট আয় নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে দেখো, এই যে দেখো মোট আয় রেখা অঙ্কন করতে বলছে। মোট আয় রেখা অঙ্কন করার জন্য আমাদেরকে মোট আয়টা বের করে নিতে হবে। তাহলে এইটা হলো গ নাম্বার মোট আয়। তাহলে উদ্দীপকে দেয়া তথ্যের ভিত্তিতে আমরা কি নির্ণয় করলাম যে মোট আয় বের করে নিব। প্রথমে দেয়া আছে, এখানে উদ্দীপকে দেয়া ছিল যে উৎপাদনের পরিমাণ কিউ, দেখো কিউ দেয়া আছে আর দ্রব্যের একক প্রতি দাম পি দেয়া আছে। তাহলে মোট আয় বের করতে হবে। আমরা মোট আয় বের করার নিয়মটা কি, মোট আয় হলো দামের সাথে উৎপাদনের পরিমাণের গুণ। তাহলে মোট আয় আমরা একটু সূত্রটা লিখি, টোটাল রেভিনিউ, যে টোটাল রেভিনিউ ইকুয়াল পি গুণন কিউ, অর্থাৎ দামের সাথে যদি উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ গুণ করি তাহলে মোট আয় বের হবে। তাহলে দেখো 1-এর সাথে 50 গুণ করলে 50, এটা হলো মোট আয়। 2টা দ্রব্যের ক্ষেত্রে মোট আয় হবে কত, 40-এর সাথে 2 গুণ করলে 90, তারপর 45-এর সাথে 2 গুণ করলে, এই যে 45-এর সাথে 2 গুণ করলে 90, আবার 40-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হলো 120, আবার 35-এর সাথে যদি আমরা এখানে 3 গুণ করলে 120, ওকে
35-এর সাথে এই 4 যদি গুণ করি তাহলে কত হলো 140। আবার 30-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 150। এইভাবে গুণ করে আমরা এই মোট আয়টা আমরা বের করে নিলাম, মোট আয় আমরা বের করে নিলাম। এখন মোট আয় রেখা অঙ্কন করতে বলা হয়েছে। মোট আয় রেখা অঙ্কন করার জন্য একটা জিনিস মনে রাখবা, যে যেটা অঙ্কন করতে বলবে, কি অঙ্কন করতে বলছে, মোট আয়। তাহলে মোট আয়টাকে আমরা লম্ব অক্ষে রাখবো। মোট আয় কী অক্ষে রাখবো? লম্ব অক্ষে। তাহলে এই যে লম্ব অক্ষে আমরা লিখেছি মোট আয়, আমরা এখানে ওয়াই লিখেছি, ওয়াই এর পরিবর্তে আমরা যদি যেই টোটাল রেভিনিউ বা মোট আয় বা টোটাল রেভিনিউ, ওকে, হ্যাঁ মোট আয়। আর ভূমি অক্ষে আমরা কি লিখব? ভূমির অক্ষে মোট উৎপাদনের পরিমাণ কিউ। এই যে আমরা যদি কিউ লিখি, যে উৎপাদনের পরিমাণ কিউ দিলাম। এখন ভূমি অক্ষে আমরা দেখো উৎপাদনের পরিমাণ সর্বনিম্ন 1, সর্বোচ্চ 5। তাহলে আমরা 1, 2, 3, 4, 5 আমরা লিখে ফেললাম। 1, 2, 3, 4, 5 আমরা লিখে ফেললাম। এখন আমরা লম্ব অক্ষে দেখো তো সর্বোচ্চ উৎপাদন আছে কত? 150 আর সর্বনিম্ন 50। তাহলে আমরা এমনভাবে লিখব যাতে প্রতিটা ব্যবধান সমান হয়। দেখো আমরা যদি এখানে প্রত্যেকটা, এই যে এখানে ধরা হয়েছে 2, এই প্রত্যেকটা এইটাতে 10 পরপর ধরা হয়েছে, 10, এই 10, 20, 30, 40, 50, এখানে 50, ওকে 50। তারপর আবার 50, এই 60, 70, 80, 90, এখানে 90, ওকে। তারপর 100, 110, তারপর হলো 120, তারপর 130, 140, তারপর 150। এই যে ক্ষুদ্রতম আমরা অংশটা আমরা 10 করে ধরেছি। এখানে যেহেতু আছে 50, 90, 120, 140, 150, তাহলে আমরা এই যে ক্ষুদ্রতম এগুলো 10 করে লিখেছি। আর নাম্বারটা উল্লেখ করেছি যেটা আমাদের দরকার, 50 দরকার, 90 দরকার, 120, 140, 150 এইগুলো লিখেছি। দেখো 50, 90, 120, 140, 150, ওকে, এইভাবে আমরা লিখেছি। তাহলে এখন দেখো যখন বিক্রয়ের পরিমাণ 1, মোট আয় তখন কত? 50। এই যে দেখো যখন বিক্রয়ের পরিমাণ 1, মোট আয় তখন কত? 50। এই দুইটা আমরা যোগ করছি। দেখো এই দুইটা মান বসিয়ে একটা বিন্দু পেয়ে গেছে। এই বিন্দুটার নাম হলো এ। এই যে এ বিন্দু, এই বিন্দুটা হলো কি? এ। তারপর দেখি বিক্রয়ের পরিমাণ যখন 2, তখন টোটাল রেভিনিউ কত? 90। এই যে দেখো যখন 2, টোটাল রেভিনিউ কত? 90। এইটা আমরা বি বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। আবার দেখো উৎপাদনের পরিমাণ যখন 3, বিক্রয়ের পরিমাণ যখন 3, তখন মোট আয় হচ্ছে 120। তাহলে এই যে 120 আর পরিমাণ কত? 3, এটা এই সি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো রেখাচিত্রে। তারপর মোট আয় যখন 4, ওই যে বিক্রয়ের পরিমাণ যখন 4, মোট আয় তখন 140। এই যে 140 আর এখানে বিক্রয়ের পরিমাণ 4, এই ডি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এটা কি বিন্দু? ডি বিন্দু। আবার বিক্রয়ের পরিমাণ যখন 5 একক, আয় তখন 150, যা এই ই বিন্দু দ্বারা দেখানো হলো। ঠিক আছে, এখন এই বিন্দুগুলো এ, বি, সি, ডি, ই বিন্দুগুলো আমরা যোগ করছি, যোগ করে একটু বর্ধিত করা হয়েছে। তাহলে যোগ করে যেই রেখাটা পাইলাম, এইটা হলো টোটাল রেভিনিউ কার্ভ বা মোট আয় রেখা। ওকে, এইভাবে তোমরা এঁকে দিবা। আর ব্যাখ্যাটা যদি গুছাই লিখিতে চাও, এখানে আমি ব্যাখ্যাটা লিখে দিয়েছি। দেখো এইভাবে লিখবা যে চিত্রে ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ এবং লম্ব অক্ষে মোট আয় দেখানো হলো। ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ ও এক্স না লিখলেও হবে, হ্যাঁ, আর যদি তোমরা ও এক্স লিখতে চাও লিখতে পারবা। আর দেখানো হলো যখন বিক্রয়ের পরিমাণ 1 একক, তখন মোট আয় কত? 50 একক, যা চিত্রে এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। একইভাবে বিক্রয়ের পরিমাণ যখন 2, 3, 4, 5 একক হয়, মোট আয় তখন যথাক্রমে 90, 120, 140, 150 একক হয়, যা চিত্রে বি, সি, ডি এবং ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই যে এ, বি, সি, ডি, ই বিন্দু যোগ করে আমরা টি আর রেখা পেয়ে, যে রেখা পাওয়া যায় সেটা হলো টি আর রেখা বা মোট আয় রেখা। এতটুকু ব্যাখ্যা তোমরা যেভাবে অঙ্কন করবা জাস্ট সেইভাবেই লিখে দিলেই এনাফ। ওকে, তারপর কি চেয়েছে দেখো। তারপর ছিল প্রশ্নটা যে এই যে দেখো ঘ নাম্বার, যে উদ্দীপকের আলোকে গড় আয় ও প্রান্তিক আয় রেখা অঙ্কন করো এবং বাজারের প্রকৃতির উপর মন্তব্য করো।
এখন আমাদের এখানে বলছে গড় আয় প্রান্তিক আয় রেখা অঙ্কন করো। তাহলে গড় আয় আর প্রান্তিক আয় আমরা উদ্দীপক থেকে বের করব, তারপর আমরা অঙ্কন করে তারপর বাজারটা পূর্ণ প্রতিযোগিতা নাকি একসাথে এটা মন্তব্য করব। তাহলে আসা যাক পরের ইয়েতে। দেখো এখানে উদ্দীপক থেকে আমরা এইখানে দেখো উদ্দীপকটা গড় আয় ও প্রান্তিক আয় সূচি অঙ্কন করতে হবে। আমরা উদ্দীপকের সাহায্যে গড় আয় ও প্রান্তিক আয় সূচি অঙ্কন করি। এখন দেখো এই পরিমাণ বিক্রয়ের পরিমাণ দেয়া আছে, দাম দেয়া আছে, মোট আয় আমরা বের করেছি, খতে আমরা মোট আয় বের করেছি, গতে আর কি মোট আয় বের করলাম। এখন এইটা থেকে আমরা কি বের করব? গড় আয়। গড় আয়কে প্রকাশ করা হয় AR দ্বারা। তোমরা পরীক্ষায় যেহেতু সময় কম, সেহেতু তোমরা এই যে গড় আয় বাংলায় না লিখে ডাইরেক্ট যদি AR লেখো, AR ইকুয়াল TR ডিভাইডেড বাই কি, এটুকুই হবে। এখানে TR, এখানে P, এখানে Q, এইভাবে লিখলেই হবে। এখন দেখো AR বা গড় আয় কীভাবে বের করব? গড় আয় বের করার সূত্র হলো মোট আয়কে কিউ দ্বারা ভাগ, অর্থাৎ মোট আয়কে যদি এই যে মোট আয়কে যদি আমরা বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ দেই তাহলে গড় আয় হবে। ওকে, তারপর গড় আয় বের করার জন্য আমাদের কি করতে হবে? এখন একটার জন্য গড় আয় কত হবে? এই 50কে আমরা কত দ্বারা ভাগ দিব? 1 দ্বারা, তাহলে 50। ওকে, 50 হয়ে গেল। তারপর এই যে মোট আয় এখানে 90কে আমরা 50 দ্বারা ভাগ 2 দ্বারা ভাগ দিব। এই যে 2 দ্বারা যখন 90কে আমরা ভাগ দিব তখন 45। আবার 120কে যখন আমরা 3 দ্বারা ভাগ দিব তখন কত হবে? 40। 140কে 4 দ্বারা ভাগ দিলে 35। আবার 150কে 5 দ্বারা ভাগ দিলে 30। একটা কথা মনে রাখবা যে এক্ষেত্রে দামটা আর গড় আয়টা সমান হয়। দামটা আর গড় আয়টা কী হবে? সমান হয়। তোমরা যদি বের না করে ডাইরেক্ট এই দামটা এই গড় আয়ের জায়গায় বসায় দাও তবুও হয়ে যাবে। ওকে, এই যে দেখো এইটা হলো দাম, এই যে দাম আর গড় আয়, দুই ধরনের বাজারেই দাম আর গড় আয় সমান হয়। ওকে, তারপর প্রান্তিক আয়টা বের করব। প্রান্তিক আয় কীভাবে বের করব? দেখো প্রান্তিক আয় বের করার জন্য এই যে টোটাল আয় বা টোটাল রেভিনিউ বা মোট আয় এর সাহায্যে নিতে হবে। এখানে সূত্র হলো মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয় ইকুয়াল ডেল TR ডিভাইডেড বাই ডেল কিউ, অর্থাৎ মোট আয়ের পরিবর্তন আর মোট বিক্রয়ের পরিমাণের পরিবর্তন, এইভাবে আমরা বের করব। কিন্তু যদি সিকোয়েন্স অনুসারে থাকে, দেখো 1 2 3 4 5 আকারে আছে উৎপাদনের পরিমাণ, তখন আমরা কি করব? এই যে এটা প্রান্তিক আয় বের করার জন্য একটা দ্রব্যের প্রান্তিক আয় আমরা যেটা মোট আয় থাকবে সেইটাই বসিয়ে দেব, এইটা 50। ওকে, 50 দিয়ে দিলাম প্রান্তিক আয়। তারপর দ্বিতীয় দ্রব্যের প্রান্তিক আয় কত? এই 90 থেকে আমরা কি করব? 50 বিয়োগ করব। 90 থেকে প্রথমটার যে মোট আয় সেটা বিয়োগ করব। তাহলে 50 থেকে যদি 90 বিয়োগ দিই তাহলে কত থাকে? 50 থেকে 90 থেকে 50 বিয়োগ দিলে কত হবে? 40। এই 40 আমরা পেয়ে গেছি। ওকে, তারপর এই 120 থেকে আমরা আবার এই 90 বিয়োগ করব। 90 বিয়োগ করলে তৃতীয় দ্রব্যের আমরা কি পাবো? প্রান্তিক আয়, এটা পেয়ে গেছি 30। ওকে, তারপর 140 থেকে আমরা বিয়োগ করব 120। এই 120 আমরা বিয়োগ করব, তাহলে কত পাবো? এই 20। ওকে, এইটা পেয়ে গেলাম। তারপর 150 থেকে আমরা বিয়োগ করব এই 140 আমরা বিয়োগ করে দিব, তাহলে কত হলো? 10। এই যে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে প্রান্তিক আয় পেয়ে গেলাম আর গড় আয় আমরা পেয়ে গেছি। ওকে, গড় আয় প্রান্তিক আয় আমরা পেয়ে গেলাম। এটা মুছে দিই একটু। ওকে, এখন আমাদের কি বলছে যে গড় আয় রেখা আর প্রান্তিক আয় রেখা অঙ্কন করে বাজারের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করতে বলছে। তাহলে আমরা এই সূচিটা থেকে আমরা গড় আয় রেখা আর প্রান্তিক আয় রেখাটা আমরা অঙ্কন করব। ওকে, এই সূচির সাহায্যে। তাহলে দেখা যাক, এখানে একটা জিনিস দেখো, উৎপাদনের পরিমাণ আমাদের অঙ্কন করতে হবে গড় আয় আর প্রান্তিক আয়। তাহলে লম্ব অক্ষে আমরা কি দিব? গড় আয় আর প্রান্তিক আয়, অর্থাৎ
আর এম আর আমরা লম্ব অক্ষে দিলাম, আর ভূমি অক্ষে দিব কি উৎপাদনের পরিমাণ এখানে কিউ দিলাম। ওকে, উৎপাদনের পরিমাণ কিউ বা বিক্রয়ের পরিমাণ। ওকে, বিক্রয়ের পরিমাণ। এখন বিক্রয়ের পরিমাণ আছে 1 থেকে 5 পর্যন্ত, তাহলে 1 2 3 4 5 দিলাম। আর এখানে গড়াই দেখো তো সর্বনিম্ন আছে 30, সর্বোচ্চ 50। আর তাহলে লম্ব অক্ষে ওইভাবে দিতে হবে। আর প্রান্তিক আয় দেখো তো সর্বনিম্ন 10, সর্বোচ্চ 50। তাহলে এইভাবে আমাদের অঙ্কন করতে হবে। তাহলে আমরা এটা 10 10 করে নেই। এটা হলো 10, এটা 20, তারপর 30, তারপর 40, এই 50। ওকে, নিয়েছি। নেয়ার পর আমরা যেটা দরকার সেটা আমরা উল্লেখ করেছি ক্ষেত্র বিশেষে। দেখো এখন যখন বিক্রয়ের পরিমাণ 1, তখন গড়ায় কত, আগে আমরা আয় রেখাটা অঙ্কন করব, গড় আয় রেখা 50। তাহলে 1 এ কত 50, এই যে 50 একটা বিন্দু পেয়েছি। ওকে, 50 একটা বিন্দু পেয়েছি। ওকে, এই বিন্দুটার নাম আমরা দিলাম, এই বিন্দুটার নাম দিলাম এ। ওকে, তারপর 2 এ কত দেখো তো, যখন 2 তখন 45, এই যে 2, এই যে 2 একক দ্রব্য, আর 45, এই যে 45, 40 আর 50-এর মাঝখানে 45টা আমরা লিখে দিলাম। ওকে, এখানে লিখে দিব, তাহলে এই বিন্দুতে আসে। তাহলে এই বিন্দুতে আমরা নাম দিলাম বি। ওকে, এই বিন্দুর নাম দিলাম বি। এইভাবে আমরা যখন 3, তখন গড়ায় কত 40, এই যে 3 এ কত 40, এই যে 3-এর এই যে 40, এই যে 40। ওকে, তাহলে এখানে নাম দিলাম সি। ওকে, তারপর কত 4 এ কত, 4 এ গড়ায় 35, এই যে 4 এ গড়ায় কত 35, এই যে 35, এই বিন্দুটার নাম দিলাম ডি। 5 এ কত, এই 5 এ গড়ায় 30, এই যে 5 এ গড়ায় 30, এই বিন্দুটা পেয়েছি, এই বিন্দুটার নাম দিলাম ই। এখন এই এ বি সি ডি ই এই বিন্দুগুলো যোগ করে আমরা এআর রেখা পাইলাম। কি রেখা পাইলাম? এআর রেখা। সেম ওয়েতে আমরা এমআর রেখা অঙ্কন করব। এমআর রেখা অঙ্কন করার জন্য কি দেখো তো, একে কত, একে এমআর রেখায় একে হলো 50, এই যে 1, যখন বিক্রয়ের পরিমাণ 1 তখন 50, এই বিন্দুটা পাইলাম, এ বিন্দু, এ বিন্দু। ওকে, 2 এ কত, 2 হচ্ছে 40, এই যে 2, বিক্রয়ের পরিমাণ 2, তখন এই যে 40, এই যে 40, তখন এই বি বিন্দুটার নাম দেই, এটার নাম দেই কত এফ, এফ নাম দেই। ওকে, দিলাম। তারপর 3, যখন বিক্রয়ের পরিমাণ 3, তখন প্রান্তিক আয় কত 30, এই যে 3 এ কত 30, এই যে 30, এই যে 30, এটা আমরা পেয়েছি, এই বিন্দুটার নাম দেই জি। ওকে, দিলাম। আবার যখন বিক্রয়ের পরিমাণ 4, তখন কত প্রান্তিক আয় 20, এই যে 4 যখন, তখন 20, এই বিন্দুটা পেয়েছি। দেখো এই পাশ থেকে আসবো আর এই পাশ থেকে যাব, তাহলে এই যে এইটা বিন্দু পাইলাম, এইচ নাম দিলে এই বিন্দুটার। তারপর দেখো যখন বিক্রয়ের পরিমাণ 5, তখন কত গড়ায় প্রান্তিক আয় 10, এই যে 5, এই দিক দিয়ে 5 আর এই দিক দিয়ে যোগ করে 10, যা এই বিন্দুটা নির্দেশ করে, এটার নাম দিলাম এম, এম বিন্দু। ওকে, এখন আমরা এই যে এ এফ জি এইচ আর এম যোগ করে এই যে রেখাটা পেয়েছি, এটা হলো এমআর রেখা, এটা হলো এমআর রেখা। তাহলে এখানে বলছে যে গড় আয় আর প্রান্তিক আয় অঙ্কন করো, অঙ্কন করে দ্রব্যের বাজারের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে গড় আয় রেখাটা, গড় আয় রেখা আর প্রান্তিক আয় রেখাটা বাম থেকে ডানে নিম্নমুখী হয়েছে, অর্থাৎ গড় আয় আর প্রান্তিক আয় আলাদা আলাদা হয়েছে। তাহলে এইটা হলো গড় আয় আর প্রান্তিক আয় যদি আলাদা হয়, তাহলে এটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বা একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। ঠিক আছে, একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে বলবো যে এটা হলো একচেটিয়া বাজারের প্রকৃতি। এটা ব্যাখ্যাটাও দেওয়া আছে, তোমরা ব্যাখ্যাটা এখানে দেখতে পারো। এই যে দেখো, এখানে একটু ছোট ব্যাখ্যা আমি লিখে দিয়েছি। দেখো যে চিত্রে ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ ও লম্ব অক্ষে আয় ও প্রান্তিক আয়, গড় আয় ও প্রান্তিক আয় নির্দেশ করা হয়েছে। চিত্রে লক্ষ্য করলে দেখা যায় বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে গড় আয় ও প্রান্তিক আয় উভয়ই হ্রাস পায়। এখানে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে গড় আয় অপেক্ষা প্রান্তিক আয় অধিক হারে হ্রাস পায়, যা একচেটিয়া বাজারকে নির্দেশ করে। এইটুক তোমরা লিখে দিলেই হবে। ওকে।